আচ্ছা, আজকে আমরা এইচএসসি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ নিয়ে আলোচনা করব। তো এইচএসসি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ হচ্ছে সংখ্যা পদ্ধতি। আমাদের প্রয়োজনীয় মোট 4টি সংখ্যা পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে দশমিক, দ্বিতীয়টি বাইনারি, তৃতীয়টি অক্টাল, চতুর্থটি হচ্ছে হেক্সাডেসিমাল। তো দশমিক সংখ্যা পদ্ধতি কোনটা? দশমিক সংখ্যা কোনগুলো? দশমিক সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা যেগুলো আমরা ব্যবহার করি 0, 1, 2 থেকে 9 পর্যন্ত। মোট কতটি সংখ্যা? 10টি সংখ্যা। এই সংখ্যাগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি। এই সংখ্যাগুলোকে বলা হয় দশমিক সংখ্যা এবং এর ভিত্তি হচ্ছে 10। এর ভিত্তিগত এর ভিত্তি হচ্ছে 10। দশমিক সংখ্যা মোট 10টি সংখ্যার জন্য এর ভিত্তি 10। পরবর্তী সংখ্যা পদ্ধতি আসে বাইনারি। বাইনারি বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোট দুইটা সংখ্যা, একটা হচ্ছে 0 আর একটা 1। 0 আর 1, শুধু এই দুইটা সংখ্যা। এই জন্য এর ভিত্তি হচ্ছে 2, ভিত্তিগত 2। তো এই বাইনারি সংখ্যাটা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি না, এটা ব্যবহার করা হচ্ছে কম্পিউটার। অর্থাৎ আমরা যতগুলো ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করি, সেটা হতে পারে কম্পিউটার, মোবাইল, ক্যালকুলেটর, এগুলো সব ব্যবহার করে হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। অর্থাৎ 0 আর 1 বা 0 আর 1 ব্যবহার করে এই আমাদের ইলেকট্রনিক্স ডিভাইসগুলো। পরবর্তীতে আসছে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল অক্টাল সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি 0 থেকে মোট 7 পর্যন্ত, অর্থাৎ মোট 8টা, 0 থেকে 7 পর্যন্ত মোট 8টা সংখ্যা ব্যবহার করে। এই জন্য এর ভিত্তি হচ্ছে 8। যেহেতু 8টা সংখ্যা ব্যবহার করে, এই জন্য এর ভিত্তি হচ্ছে 8। পরবর্তীতে আমাদের আসে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির আমাদের 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি সংখ্যা। 0 থেকে 9 পর্যন্ত, 0, 1, 2, 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি সংখ্যা। এবং পরবর্তীতে 10 নম্বর, অর্থাৎ 10, যে আমরা 10 লিখি, এই 10 ব্যবহার না হয়ে আমাদের ব্যবহার হয় হচ্ছে এ। 10 ব্যবহার না হয়ে আমাদের ব্যবহার হয় এ। তো এই 10-এর পরিবর্তে পরবর্তী সংখ্যাগুলো হয় আমাদের এ। এটা হচ্ছে 10, অর্থাৎ 9-এর পরে যে 10-এর মান হচ্ছে এ। পরবর্তী 11-এর মান আসে বি। তার পরবর্তী 12-এর মান আসে সি। তারপরে 13-এর মান ডি। তারপরে 14-এর মান ই এবং 15-এর মান হচ্ছে এফ। 15-এর মান হচ্ছে এফ। তো একটু লক্ষ্য করলে আমরা দেখব এখানে 0 থেকে শুরু হয়েছে, 0 থেকে 15 পর্যন্ত মোট কতটি সংখ্যা? মোট 16টি সংখ্যা। এই জন্য এর ভিত্তি হচ্ছে 16। এর ভিত্তি হচ্ছে 16। তাহলে আমরা দেখতে পাচ্ছি হেক্সাডেসিমাল সংখ্যাতে 0 থেকে 9 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা এবং পরবর্তী 10-এর জন্য এ, 11-এর জন্য বি, 12-এর জন্য সি, 13-এর জন্য ডি, 14-এর জন্য ই এবং 15-এর জন্য এফ। তো 15 পর্যন্ত গেছে, 0 থেকে 15 পর্যন্ত। 0 থেকে 15 পর্যন্ত মানে 16টা সংখ্যা। এই জন্য এর ভিত্তিগত 16। এই হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি। মোট আমাদের প্রয়োজনীয় 4টা সংখ্যা পদ্ধতি। তো শুধুমাত্র দশমিক সংখ্যা পদ্ধতিটা আমরা মানুষরা ব্যবহার করে থাকি। বাকি যে 3টা সংখ্যা পদ্ধতি আছে, যেটা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল, এই সংখ্যা পদ্ধতিগুলো কম্পিউটার ব্যবহার করে থাকে। কম্পিউটার বা বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসগুলো ব্যবহার করে থাকে। তো আজকে আমরা দেখব দশমিক থেকে বাইনারি। দশমিক থেকে বাইনারিতে কিভাবে কনভার্ট করতে হয়। দশমিক থেকে বাইনারিতে কনভার্টটা আমরা আজকে দেখব। দশমিক যে কোনো সংখ্যা আমরা নিতে পারি। তো আমরা হিসাবের সুবিধার্থে আমরা 60 নিচ্ছি, একটু ছোট সংখ্যা নেই। তো এই সংখ্যা পদ্ধতি আমরা যেই সংখ্যাতে যাব, অর্থাৎ যেই সংখ্যা থেকে যেটাতে যাইতে হবে, অর্থাৎ আমরা যাব হচ্ছে দশমিক থেকে বাইনারি। তো প্রশ্নটা আমরা আগে একটু লিখে ফেলি, আমাদের সুবিধা হবে। অর্থাৎ আমরা 60, এটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি, এটাকে আমরা কনভার্ট করব কিসে? বাইনারিতে কনভার্ট করতে হবে। 2, বাইনারি ভিত্তি 2। তাহলে আমরা 60কে বাইনারিতে পরিণত করব। এজন্য আমরা প্রথমে 60 লিখে ফেললাম। এখন 60কে আমরা কোন সংখ্যাতে যাব হচ্ছে আমরা বাইনারিতে। তো বাইনারির ভিত্তি হচ্ছে 2। আমরা যেই সংখ্যাতে যাব সেই সংখ্যার ভিত্তি দ্বারা ভাগ করব। তাহলে বাইনারিতে যেহেতু যাব, দশমিক থেকে বাইনারিতে যাব, তাহলে বাইনারি ভিত্তি 2। এজন্য আমরা 2 দ্বারা ভাগ করব। এখন 60কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে কত থাকে? 30 থাকে, অর্থাৎ 30 বার যায়। তো 30 দুগুণে 60 আসে। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে 30 বার যাচ্ছে। এখন 30 বার যদি ভাগ যায়, আমরা একটু লক্ষ্য করি, 60কে আমরা ভাগ দিচ্ছি 2 দ্বারা, তাহলে 30 দুগুণে আমরা লিখতে পারি 60। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভাগশেষ কত থাকে? ভাগশেষ থাকে হচ্ছে 0। তো এই ভাগশেষটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এই সংখ্যাতে ভাগশেষটাই বেশি প্রয়োজনীয়। আমাদের ভাগশেষটাই আসলে বাইনারির মান।
তাহলে আমাদের 30কে যখন আমরা 2 দ্বারা ভাগ করছি তখন আমরা ভাগশেষ পাচ্ছি কত? 0। তাহলে আমরা এখানে লিখবো 0। ভাগশেষটা আমাদের গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি। তারপরে পুনরায় আমরা 2 দ্বারা 30কে ভাগ দেব। 2 দ্বারা 30কে ভাগ করলে আমরা পাই হচ্ছে 15। 15 দুগুণে 30। 15 দুগুণে যদি 30 হয় তাহলে আমরা এবারও পাচ্ছি 0 ভাগশেষ। পরবর্তীতে পুনরায় 15কে 2 দ্বারা ভাগ দেব। 15কে যদি আমরা ভাগ দেই 2 দ্বারা, তাহলে 15 একে আমরা 2 দ্বারা ভাগ দেই, যদি আমরা 2 দ্বারা ভাগ দেই আমাদের স্বাভাবিক ভাগের নিয়ম অনুসারে, তাহলে 7 দুগুণে আমরা কত লিখতে পারি? 7 দুগুণে 14। তাহলে 15 থেকে 14 বাদ গেলে কত থাকে? 1 থাকে। তাহলে এই যে অবশিষ্ট 1, এই অবশিষ্ট 1 আমাদের প্রয়োজন। তো কতবার যাচ্ছে? যাচ্ছে হচ্ছে 7 বার। 7 বার যায় এবং আমরা পাই কত? 1। একটু লক্ষ্য রাখতে হবে এখানে আমাদের ভাগফল, এই যে এই ভাগফলটা বসছে আমাদের প্রথমে এবং ভাগশেষটা বসছে আমাদের শেষে। এটা অনেক সময় উল্টাপাল্টা হয়ে যায়, তো এইটা একটু লক্ষ্য রেখে বসাতে হবে। পরবর্তীতে আমরা আবার 2 দ্বারা ভাগ দেই 7কে। যতক্ষণ না 0 হচ্ছে ততক্ষণ আমরা ভাগ দেব। তো 7কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে আমাদের কত থাকে? 7কে 2 দ্বারা ভাগ, 3 দুগুণে হয় কত? 6। তাহলে অবশিষ্ট থাকে কত? 1। তাহলে আমাদের যাচ্ছে 3 বার, অবশিষ্ট থাকছে আমাদের 1। পরবর্তীতে আবার আমরা 2 দ্বারা ভাগ দেব। 2 দ্বারা ভাগ, তো 3কে 2 দ্বারা ভাগ দিলে 2 1কে 2, অর্থাৎ 3 ভাগ 2, তাহলে 2 1কে 2 হয়। তাহলে অবশিষ্ট থাকে কত? 1। তাহলে এই ভাগফলটা এখানে আমরা লিখছি এবং ভাগশেষ কত আছে আমাদের? 1। ভাগশেষটা আমরা এখানে লিখলাম। পরবর্তীতে আবারও 2 দ্বারা ভাগ যায়। এখন এই 1কে তো 2 দ্বারা আসলে ভাগ যায় না, কারণ 1 হচ্ছে 2 এর ছোট। তো যখন ভাগ যায় না তখন আমাদেরকে ভাগ দিতে হবে 0 বার, অর্থাৎ 0 বার ভাগ যায়। কারণ 0 বার যদি ভাগ যায় তাহলে আমাদের ভাগশেষ এইখানে যে ভাগফলটা থাকে ওইটাই আমাদের ভাগশেষ থাকে। তাহলে এখানে আছে কত? 1। এই জন্য আমাদের ভাগশেষটা হবে 1। যেহেতু 1কে 2 দ্বারা ভাগ যায় না সেহেতু আমরা 0 বার দিব এবং অবশিষ্ট যেটা থাকছে ওইটা লিখে দেব। তাহলে আমাদের এই 60কে আমরা যেভাবে প্রক্রিয়ায় ভাগ করলাম, ভাগ করার পরে আমাদের এই যে ভাগশেষগুলো পেয়েছি আমরা, এখানে পেয়েছি 0, তারপরে 0, তারপরে 1, তারপরে আবার 1। এই ভাগশেষগুলো হচ্ছে আমাদের জন্য প্রয়োজনীয় মান, এইগুলো হচ্ছে আমাদের বাইনারি। এখন এই মানগুলো কোথায় থেকে আমরা নেব? এই মানটা নিব আমরা নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে। তো নিচের মানগুলো বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য এটাকে লেখা হয় এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট। অনেক বইয়ে থাকে এমএসডি, অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। তো এর অর্থ হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ সংখ্যা। নিচের গুলো বেশি গুরুত্বপূর্ণ সংখ্যা, উপরের গুলো কম গুরুত্বপূর্ণ সংখ্যা। এই জন্য এটাকে লেখা হয় এলএসবি, লেস সিগনিফিকেন্ট বিট, বা এখানে বি এর জায়গায় ডি থাকতে পারে, ডিজিট। তো একই কথা। তো এমএসবি টু এলএসবি, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে নিতে হবে। তাহলে আমরা এখানে মান পাচ্ছি কত? আমরা মান পাচ্ছি হচ্ছে এই যে 60 আমাদের ছিল দশমিক, এইটা সমান আমরা মান পাচ্ছি বাইনারিতে কত? নিচ থেকে নিব। নিচে আছে প্রথমে 1, তারপরে আবারও 1, মোট পরপর 4টা 1, 1 2 3 4, 4টা 1, পরবর্তীতে 2টা 0, পরবর্তীতে 2টা 0। এই হচ্ছে 2 দ্বিতীয় হবে, এটা হচ্ছে বাইনারি। তাহলে 60 এর বাইনারি মান কত পাইলাম আমরা? 4টা 1, 2টা 0। এটা হচ্ছে 60 এর বাইনারি মান। এখন দশমিক কত থাকতে পারে? এটা তো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা হিসাব করলাম, যদি দশমিক সংখ্যা থাকে তাহলে আমরা একটা দশমিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা সবগুলো একসাথে একটা শিখি। যেমন আমরা একটু কাছাকাছি সংখ্যা নেই, 75, সাপোজ নিলাম 75 দশমিক আমরা 125 নেই, অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা থাকলে কি হবে? 75 তোমাদের পূর্ণ সংখ্যা। এখন এই যে পরবর্তীতে আছে 100.125, এইটা হলে কি হয়? এটা যদি আমরা হিসাব করি, এটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা, আমাদের কনভার্ট করতে হবে কোন সংখ্যাতে? বাইনারি সংখ্যাতে। দশমিক সংখ্যা এটা কনভার্ট করতে হবে আমাদের বাইনারি সংখ্যাতে। তাহলে আমাদের এইখানে এই অংশে পূর্ণ সংখ্যা কোনটা? শুধু 75, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আর 125 এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তো এই অঙ্কটা করার জন্য আমাদের আগে লিখে নিতে হবে যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কোন অংশটা আমরা করছি। তাহলে আমরা লিখব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি আছে? 75। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 75 যদি হয় তাহলে এটাকে আমরা ভাগ করব কত দ্বারা? আগের মতো 2 দ্বারা। তো 75 কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে কত থাকে? 75 কে 2 দ্বারা ভাগ দিলে আমাদের 37 থাকে। 37 বার যায়, 37 বার গেলে কত হয় আমরা একটু দেখাই। এখানে 75 তাকে 2 দ্বারা ভাগ, প্রথমবার আমাদের 3 দ্বারা যায়, 3 দুগুণে আমরা 6 পাচ্ছি, পরবর্তীতে 1 5 নামছে, 7 দুগুণে কত? 14। তাহলে আমাদের থাকে কত? 1।
আমাদের ভাগ যাচ্ছে কতবার? 37 বার। তাহলে 37 37 বার ভাগ যায় এবং আমাদের অবশিষ্ট কত থাকে? অবশিষ্ট থাকে 1। তাহলে এই 1 আমরা এখানে লিখে দেব। এর পরবর্তীতে কি হয়? পরবর্তীতে আবার 2 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ, 2 দ্বারা যদি এটাকে ভাগ দিই আমরা 37 কে, তাহলে কত হয়? 37 কে আবার আমরা 2 দ্বারা ভাগ দেই। 37 কে 2 দ্বারা যদি আমরা ভাগ দেই তাহলে 16 দুগুণে 32, 17 দুগুণে 34 এবং 18 দুগুণে কত হয়? 36। তাহলে আমরা এখানে 18 দুগুণে 36 লিখতে পারি, সরাসরি লিখে দিই 18 দুগুণে 36। তাহলে অবশিষ্ট থাকে কত আমাদের? 1। তাহলে কতবার যাচ্ছে? 18 বার। তাহলে যতবার যাচ্ছে ওইটা এখানে বসবে এবং অবশিষ্ট যেটা থাকছে এটা হচ্ছে পরবর্তীতে বসবে। তাহলে 18 বার যাচ্ছে এবং আমরা 1 পাচ্ছি। পরবর্তীতে আবারও 2 দ্বারা যদি যাই তাহলে আমরা জানি 9 দুগুণ হয় 18। তাহলে আমরা এখানে লিখতে পারি 9 এবং যেহেতু 18 হয়ে যাচ্ছে তাহলে আমাদের ভাগশেষ থাকছে 0। ওটা আমরা একবার একটু দেখাই দিই। এখানে 18 কে আমরা যদি 9 দ্বারা ভাগ দিই তাহলে সরি 9 দ্বারা না 2 দ্বারা ভাগ দিই, 2 দ্বারা, তাহলে 9 দুগুণে 18। তাহলে অবশিষ্ট থাকে কত? 0। অর্থাৎ আমাদের ভাগফল থাকছে 9 এবং ভাগশেষ থাকছে 0। তো পরবর্তীতে আমরা 2 দ্বারা ভাগ দিই, আবার 2 দ্বারা ভাগ দিলে 4 দুগুণে 8। তাহলে যাচ্ছে কয়বার? 4 বার। ভাগফল 4 এবং যেহেতু 4 দুগুণে 8 তাহলে অবশিষ্ট থাকছে হচ্ছে 1, কারণ 9 থেকে 8 বাদ দিলে 1 থাকে। তাহলে আমরা ভাগশেষ পাচ্ছি 1। পরবর্তীতে আবারও এটাকে ভাগ যায় 2 দ্বারা, 2 দ্বারা ভাগ গেলে 2 দুগুণে 4, তো 4 মিলে যাচ্ছে, তাহলে আমাদের ভাগশেষ 0। এর পরবর্তীতে আবারও ভাগ 2 দ্বারা, 2 দ্বারা 2 কে একবার ভাগ যায়, 2 কে 2, তাহলে একবার ভাগ যায় এবং অবশিষ্ট থাকে 0। এর পরবর্তীতে আবারও 2 দ্বারা ভাগ, এখন 1 কে তো 2 দ্বারা ভাগ যায় না আগের মতো, 1 কে যেহেতু 2 দ্বারা ভাগ যায় না তাহলে 0 বার যায় এবং 0 বার গেলে এইখানে যেটা থাকছে ওইটা আমার এখানে বসে যাবে সরাসরি। তাহলে এখানে কত ছিল? 1 বসছে আমার। তাহলে 75 এর পূর্ণ সংখ্যার আমরা বাইনারি মান পাচ্ছি এইটা। তো এটা মান নেওয়ার নিয়ম কি? মান নেওয়ার নিয়ম হচ্ছে নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে। তো নিচ থেকে যদি আমরা উপরের দিকে নেই তাহলে এইটা হচ্ছে আমাদের বেশি গুরুত্বপূর্ণ সংখ্যা এম এস বি, আর উপরেরটা হচ্ছে আমাদের কম গুরুত্বপূর্ণ সংখ্যা, সেটা হচ্ছে এল এস বি। তাহলে 75 এর জন্য আমরা কত পাচ্ছি? এটাকে লিখে নেই পূর্ণ সংখ্যার জন্য 75। এইটা দশমিক সংখ্যা ছিল এবং আমরা বাইনারিতে পাচ্ছি 1 0 0, 2টা 0, তারপরে আবার 1 একটা 0, আবার তারপরে কয়টা 1 থাকছে? 0-র পরে আমাদের মোট 2টা 1 1 1। আগ্রহ মিলাই নেই, আমরা প্রথমে আছে আমাদের 1, তারপরে 2টা 0, তারপরে একটা 1 এবং 0, পরবর্তী 2টা 1। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের 75 এর বাইনারি মান। এটাতে গেল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আগের মতো। কিন্তু এই যে পরবর্তীতে আছে আমাদের ভগ্নাংশ সংখ্যা 0.125, এইটার জন্য আমাদের আলাদাভাবে আবার হিসাব করতে হবে। সেটা কি? এটা হচ্ছে আমাদের লিখতে হবে ভগ্নাংশের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে 0. কত ছিল আমাদের? 125, 125, 0.125। তো আমরা যদি একটু লক্ষ্য রাখি, আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 2 দ্বারা ভাগ করে আমরা হিসাবটা করছি, অর্থাৎ 2 দ্বারা 75কে ভাগ করছি যেটা অবশিষ্ট আছে এবং ভাগফল আছে, পুনরায় আবার 2 দ্বারা 37কে ভাগ করে 18 পেয়েছি এবং ভাগশেষ লিখছি। তো এটা ভাগ করে পেয়েছিলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এখন আমাদের ভগ্নাংশের ক্ষেত্রে আমরা ভাগ করব না, ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের গুণ করে বার করতে হবে। তো এটাকে আমাদের গুণ করতে হবে। ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করব? ভিত্তি যত তত দ্বারা গুণ দেবো। আমাদের ভিত্তিগত ভিত্তি হচ্ছে 2, তাহলে আমরা 2 দ্বারা গুণ করব। 125কে 2 দ্বারা গুণ করলে আমরা জানি হয় হচ্ছে 250, অর্থাৎ আমরা দশমিকটা ছাড়া গুণ করি, 125 দুগুণে হয় হচ্ছে 250, তাহলে 250। এবং সবসময় লক্ষ্য রাখতে হবে আমার দশমিক আছে 3 ঘর আগে। কয় ঘর আগে? যে 1 2 3, 3 ঘর আগে দশমিক এবং 3 ঘর আগে দশমিক থাকবে, পরবর্তী 3 ঘর আগে দশমিক থাকবে এবং এর উপরে যদি সংখ্যা চলে যায় তাহলে সেটা এই পারে লিখতে হবে। এখন আমার 125 দুগুণে 250 হয়েছে, তো 250 এর এই পারে আমার বামের দিকে আর কোনো সংখ্যা নাই, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 0। পরবর্তীতে এটাকে আবার 2 দ্বারা গুণ, এটা ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। তো 250কে যদি আমরা 2 দ্বারা গুণ দিই তাহলে আমরা জানি এটা 500 হয়, আর 500 তো 3 সংখ্যা বিশিষ্ট, তাহলে 3 সংখ্যার আগে দশমিক এবং যেহেতু এর বামে কোনো সংখ্যা নাই তাহলে এর বামে আমরা লিখবো 0। পরবর্তীতে এটাকে আবার 2 দ্বারা গুণ। এখন 500কে 2 দ্বারা গুণ করলে কত হয়? 500কে 2 দ্বারা গুণ করলে হয় হচ্ছে 1000। 1000 যদি হয় তাহলে আমরা একটু যদি 1000টি লিখি, এই যে 1000 এখন 3টা সংখ্যার আগে আমাদের আছে, 3টা সংখ্যার আগে দশমিক, তাহলে এই যে 1000 এর জন্য এই যে 0 একটা 2টা
3টা। এখন এই 3টা সংখ্যার আগে আমার দশমিক হবে, তাহলে আমার দশমিকের পরে কয়টা সংখ্যা থাকছে? এই 3টা শূন্য থাকছে, এবং এই যে অবশিষ্ট যে 1, এটা তো দশমিকের বামে চলে আসছে, তাহলে এই বামের একটা এখানে আমার চলে আসবে। এবং এই ভগ্নাংশ কতক্ষণ গুণ করতে হবে? ভগ্নাংশ গুণ করতে হবে হচ্ছে আমার যতক্ষণ আমি শূন্য পাচ্ছি, সবগুলো যতক্ষণ আমার শূন্য হচ্ছে ততক্ষণ আমাকে গুণ করতে হবে। তবে কিছু কিছু সংখ্যা আছে যেগুলা গুণ করে কখনোই শূন্য মিলানো সম্ভব নয়, এর পরবর্তীতে আমরা ওইটা দেখছি। তো এইটা আমরা গুণ করে শূন্য পেয়ে গেছি, তাহলে আমাদের আর গুণ করার প্রয়োজন নাই। তাহলে আমরা যতক্ষণ না শূন্য পাবো ততক্ষণ আমরা গুণ করতেই থাকবো, এইভাবে 2 দ্বারা গুণ করতে করতে আগে থাকবে। এবং প্রতিবার আমার যেহেতু 3 ঘরের আগে দশমিক আছে, অতএব 3 ঘরের আগে দশমিক হবে, বাকি সংখ্যাগুলো সব বামে আসবে। এবং আমরা আরেকটু যদি লক্ষ্য করি, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি নিয়েছিলাম? আমরা নিচ থেকে উপরের দিকে নিয়েছি, অর্থাৎ নিচের সংখ্যাগুলো বেশি গুরুত্বপূর্ণ, উপরের সংখ্যাগুলো কম গুরুত্বপূর্ণ। ভগ্নাংশের ক্ষেত্রে এটা হবে একটু উল্টা, অর্থাৎ আমরা উপরের সংখ্যাটা হবে বেশি গুরুত্বপূর্ণ, নিচের সংখ্যাটা হবে কম গুরুত্বপূর্ণ। তার মানে তীরটা হবে উল্টা দিকে, এইটা হবে হচ্ছে MSB বেশি গুরুত্বপূর্ণ সংখ্যা, আর এটা হবে LSB কম গুরুত্বপূর্ণ সংখ্যা। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব আমরা লিখতে পারি 0.125, এইটা দশমিক, এটা দশমিক সংখ্যা। এবং আমরা বাইনারিতে কত পেয়েছি? বাইনারিতে অবশ্যই এবার দশমিক দিয়ে লিখতে হবে, তাহলে দশমিক আমরা কত লিখব? এই যে একটা শূন্য পাইছি, তাহলে এই শূন্য, তারপরে আর একটা শূন্য, শূন্য যেহেতু উপরের গুলো বেশি গুরুত্বপূর্ণ তো উপরের গুলো আগে নিতে হবে, 0 0 পরবর্তীতে কত? 1, এটা হচ্ছে বাইনারি। তাহলে 0.125 এর বাইনারি মান হচ্ছে 0.001। এবার আমরা দুইটা তাহলে এক জায়গায় করে দিতে পারি, তাহলে আমাদের 75 অতএব আমরা কি লিখতে পারি? অতএব 75.125, এইটা সমান আমরা কত লিখতে পারি? এটা সমান আমরা লিখতে পারি হচ্ছে আমাদের এখানে কত ছিল? 100 101 1, তাহলে এটা ছিল হচ্ছে 1001011, মনে হয় এরকমই ছিল। হ্যাঁ, এটা ছিল 75 এর মান, তাহলে 75 এর জন্য এটা লিখলাম। পরবর্তীতে যেহেতু আমাদের দশমিক ছিল, দশমিকটা পরবর্তীতেই হবে দশমিক, এবং 125 এর আমরা মান পেয়েছি 001, তাহলে আমরা দশমিকের পরে লিখবো 001। এই হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ এই হচ্ছে আমাদের দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করার সিস্টেম। তো আমরা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুইটাই দেখলাম, দশমিকে কিভাবে ভগ্নাংশে পরিণত করতে হয়। আমরা এবার শুধু ভগ্নাংশের একটা দেখবো যেটা আমাদের মিলে না, অর্থাৎ আমরা 125 যখন আমরা বের করলাম, 125 এই যে 125, এটা আমরা বের করলে দেখলাম আমরা শেষে শূন্য পাচ্ছি। তো কিছু কিছু সংখ্যা আছে যেগুলো আমরা কখনো শূন্য মেলাতে পারবো না, সেক্ষেত্রে আমরা কি করবো? ওইরকম একটা আমরা সংখ্যা দেখি, একটা সংখ্যা নেই, সেটা হচ্ছে 0.275 নিয়ে হিসাব করি, এটা সম্ভবত মিলবে না। 10, এটাকে আমাকে কনভার্ট করতে বলা হলো বাইনারিতে, তাহলে আমরা লিখে ফেলি আগের মতো 275, একে আমরা গুণ করবো কত দ্বারা? 2 দ্বারা। তো 275-কে 2 দ্বারা গুণ করলে আমরা কত পাই? 275 গুণ 2 যদি আমরা গুণ করি তাহলে আমরা 550, কত হয়? 550। এখন 550 আমার দশমিক ছিল 3 ঘর আগে, 1 2 3, 3 ঘর আগে দশমিক ছিল, তাহলে এখানে 550 হয়েছে, তাহলে আমরা 3 ঘর আগেই দশমিক দিব। এখন দশমিক যদি দেই তাহলে আমার এখানে বামে, অর্থাৎ দশমিকের বামে কোনো সংখ্যা আসেনি, তাহলে দশমিকের বামে যদি সংখ্যা না আসে তাহলে আমরা লিখবো 0। পরবর্তীতে এটাকে আবার 2 দ্বারা গুণ, অর্থাৎ 550-কে 2 দ্বারা গুণ। তো 550-কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কত আসে? 550-কে 2 দ্বারা গুণ করলে আমাদের আসে 1100। একটু লক্ষ্য রাখতে হবে ভালোভাবে, এখানে 550-কে 2 দ্বারা গুণ করলে আমরা 1100 পাই। এবং 3 ঘর আগে যেহেতু আমাদের দশমিক, তাহলে আমরা 3 ঘর আগে যদি দশমিক বসাই তাহলে আমার এই যে বামে 1 চলে আসছে, তাহলে বামে আসছে আমার 1, এবং এখানে থাকছে দশমিক কত মান? 100, দশমিক 100 মান থাকছে। একে আবার পুনরায় আমরা 2 দ্বারা গুণ করব। তো একে যদি আমরা পুনরায় 2 দ্বারা গুণ করি তাহলে 100 দুগুণে আমরা জানি 200 হয়, তাহলে দশমিক 200, এবং 3 ঘর আগেই দশমিক হচ্ছে, তাহলে এই বামে কিছু আসছে না, তাহলে আমরা লিখতে পারি 0। এর পরবর্তীতে আবারও 2 দ্বারা আমরা গুণ করে দেখবো আসলে কি আসে, আমরা 0 পাই কিনা সেই পর্যন্ত আমাদেরকে যেতে হবে। তো 2 দ্বারা যদি আমরা 200-কে গুণ দিই তাহলে দশমিক আমরা পাই কত? 400, এবং আমাদের বামে কিছু আসছে না, তাহলে আমরা আবারও লিখতে পারি 0। এবং একে আবার 2 দ্বারা যদি আমরা গুণ করি, আবার 2 দ্বারা গুণ করলে আমাদের আসে হচ্ছে 800, 400 দুগুণে 800, এবং এইটারও আমাদের বামে কিছু আসছে না। পরবর্তীতে এটাকে আবার আমরা 2 দ্বারা গুণ করতে পারি, এখন এটাকে যদি আবার আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আমার মান চলে আসে 800 দুগুণে 1600, এই 1600 মান আসে। এখন 1600 যদি মান আসে তাহলে 3 ঘর আগে দশমিক দিলে আমরা 1 পাচ্ছি, তাহলে আমার থাকছে হচ্ছে 600, সামনে কত আসে? 1।
এখন এটা গুণ করলে বারবার বাড়তেই থাকবে। দেখা যাচ্ছে আমাদের এখানে 550 ছিল এবং পুনরায় আবার 600 চলে আসছে। এখন 600 কে আবার গুণ করলে আবার 1200 হবে, 1200 থেকে গুণ করলে আবার 200 চলে আসছে। আরেকটা গুণ করে আমরা দেখিয়েই দিই। তো এখানে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কত পাই আমরা? এখানে আমরা গুণ করলে 600 দুগুণে আমরা জানি 1200 হয়। কত হয়? 1200। 1200 3 ঘর আগে যদি দশমিক দিই তাহলে এখানে হয় আমাদের, তাহলে মানে আমাদের বামে থাকছে 1 আর এখানে হচ্ছে পয়েন্ট 200। একটু লক্ষ্য রাখলে দেখবো আমার এই যে পয়েন্ট 200 ছিল আবার পুনরায় ঘুরে আমার পয়েন্ট 200 চলে আসছে। অনেক সময় একই সংখ্যা ঘুরে আসতে পারে, আবার নাও আসতে পারে। তো যখনই একই সংখ্যা ঘুরে আসবে তখন আমরা জানছি এখন যদি আবার আমরা এই 2 দ্বারা গুণ করি তাহলে 400 হবে, 400 পরে 800 হবে, 800 পরে 600 হবে, অর্থাৎ এইটা একটা এভাবে চলতেই থাকবে, এটা শেষ হবে না। তার মানে এইখানে আমার জিরো পাওয়া কখনোই সম্ভব না। যেমন আমরা উপরে এই যে এইটাতে 125 কে আমরা গুণ করে কিন্তু এইখানে শূন্য পেয়েছিলাম, এইখানে শূন্য পেয়েছিলাম। এখন এইটাতে কিন্তু আমার অনুরূপ শূন্য পাওয়া সম্ভব না, তিনটা সংখ্যা কিন্তু শূন্য করা সম্ভব না, যেহেতু 3 ঘর আগে দশমিক আছে, দশমিকের পরে সবগুলো শূন্য পাওয়া আমার এখানে সম্ভব না, কারণ এটা একটা লুপ আকারে চলতে থাকছে। কারণ 200 পরে আবার গুণ করলে সেম এগুলো এখন বারবার রিপিট হবে। তো যখন দেখবো যে আমার শূন্য পাওয়া সম্ভব হচ্ছে না, রিপিট হতেই থাকছে, তখন আমি আর আগাবো না, তখন আমাকে ডট ডট দিয়ে নিতে হবে। তো এইখান থেকে আমি কতটুকু পাচ্ছি, তাহলে আমি এইটাকে লিখে ফেলতে হবে আমাকে। এখানে এমএসবি টু এখানে এলএসবি পর্যন্ত, একটু যাবে এটা হচ্ছে এলএসবি। তাহলে উপরে এটা আমার হচ্ছে এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং নিচের এটা হচ্ছে এলএসবি লেস সিগনিফিকেন্ট বিট। এই জন্য এটাকে এলএসবি ধরা হয়, কারণ এই নিচের গুলো কম গুরুত্বপূর্ণ সংখ্যা। এখন পুনরায় এগুলো রিপিট হতে থাকবে। তাহলে আমাদের পয়েন্ট 275 সমান কত আসছে আমাদের? তো শূন্য নেই আমরা, 275 এটা হচ্ছে আমাদের দশমিক মান। এটা সমান আমার বাইনারিতে কত আসছে? বাইনারিতে হচ্ছে দশমিক, শূন্য দশমিক নিতে পারি, শূন্য না নিলেও সমস্যা নেই। দশমিক কত আসছে আমার উপর থেকে নিতে হবে, 0 1 তারপরে 3টা 0 আবার 1 1, তাহলে আসছে 0 1 3টা 0 করে নিলাম, 3টা 0 তারপরে 2টা 1। এখন এইখানে 1 এর পরে তো আমি গুণ করলে আরো সংখ্যা পাবো। এই যে 200 কে যদি আবার 2 দিয়ে গুণ দেই তাহলে আমার 400 আসবে, সামনে 0 আসবে, এগুলো তো আমি আবার পাবো। তো এখন এই সংখ্যা তো শেষ হবে না, এই জন্য আমরা কি করব, আমরা এর পরে ডট ডট দিয়ে দেবো, অর্থাৎ এই সংখ্যাটা চলতে থাকবে। এটা হচ্ছে বাইনারি ভগ্নাংশের অ্যান্সার। অর্থাৎ অনেক সময় আমাদের এরকম আসবে ভগ্নাংশ যেটা মিলবে না। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তো অবশ্যই আমরা একটা মান পাবো, এবং ভগ্নাংশের ক্ষেত্রে আমরা দেখবো যে আমার দশমিকের পরে যদি আমরা সবগুলো শূন্য পাই তাহলে আর আগাবো না, আর যদি দশমিকের পরে শূন্য না পাই তাহলে আমরা কিছু দূর যাবো, এবং যাওয়ার পরে যখন দেখবো যে একই সংখ্যা বা একই সংখ্যার কাছাকাছি সংখ্যা পুনরায় বারবার রিপিট হচ্ছে বা বারবার ফিরে আসছে, সেই ক্ষেত্রে আমরা আর আগাবো না, আমরা কয়েকটা সংখ্যা নিয়ে তারপরে ডট ডট দিয়ে দিব। এই হচ্ছে আমাদের দশমিক থেকে বাইনারির সম্পূর্ণ নিয়ম। এছাড়া আমাদের শর্টকাট কিছু নিয়ম আছে যেটা আমরা পরবর্তীতে শিখবো, যখন আমরা নৈর্ব্যক্তিক চর্চা করব তখন। এবার আমরা দেখব দশমিক থেকে অক্টাল সংখ্যা কিভাবে পরিবর্তন করতে হয়। আমরা দশমিক থেকে বাইনারি দেখলাম, এবার দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে কিভাবে অক্টালে পরিণত করতে হয় সেটা আমরা দেখে ফেলি। তো যে কোনো একটি দশমিক সংখ্যা আমরা ধরে নেই, এবার আমরা ভগ্নাংশ সহ একসাথে হিসাব করব, কারণ আমরা এখন ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা কিভাবে আলাদাভাবে হিসাব করতে হয় সেটা জানি। আমরা একটা সমাধান দিয়ে দেখে ফেলি। যে কোনো একটি সংখ্যা, সাপোজ 375 নিলাম, 375 দশমিক যে কোনো সংখ্যা, আচ্ছা 125 না, 25 না, আচ্ছা 127 নেই, আমরা যে কোনো একটা সংখ্যা নেই, এটা দশমিক সংখ্যা। এখন পরিণত করতে বলা হলো কিসে? অক্টালে। অক্টালের ভিত্তি হচ্ছে 8 বা 8 ভিত্তি লিখলাম। এখন অক্টালে পরিণত করতে হবে, তো আমরা পরিণত অলরেডি শিখে গেছি। যদি দশমিক থেকে বাইনারিতে পরিণত করতে পারা যায় তাহলে অক্টালে পরিণত করতে করা একদম সহজ, একই জিনিস। তো আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আগে পরিণত করি, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি হবে? পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের 375, এইটা
পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যার সেম আগের মতো আমরা বাইনারিতে কিভাবে ভাগ করছিলাম, বাইনারিতে আমরা ভাগ করেছি 2 দ্বারা, কিন্তু অক্টালে আমরা ভাগ করব কত দ্বারা, 8 দ্বারা। অক্টালে আমরা ভাগ করব 8 দ্বারা। বাইনারি যখন করেছি তখন 2 দ্বারা ভাগ দিয়েছি, এখন অক্টালে পরিণত করব তো আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে 375 কে 8 দ্বারা ভাগ করব। তো 375 কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে আমাদের 46 বার ভাগ যায়। তাহলে আমাদের 46 বার ভাগ যায়। এখন 46 বার ভাগ গেলে আমাদের ভাগশেষ কত থাকে, তো 8 এর সাথে যদি আমরা 46 গুণ করি তাহলে দাঁড়ায় আমাদের হচ্ছে 368। এখন 368, তো 375 থেকে 368 বাদ দিলে আমাদের থাকে হচ্ছে 7। তাহলে আমার অবশিষ্ট থাকছে এখানে 7। পরবর্তীতে আবার 46কে আমরা ভাগ দেবো 8 দ্বারা। 8 দ্বারা যদি 46কে ভাগ দেই, 46কে 8 দ্বারা ভাগ দিলে আমাদের 5 বার যায়, 5 8 40। তাহলে আমরা অবশিষ্ট থাকে আমাদের হচ্ছে 6, অবশিষ্ট থাকে 6। পরবর্তীতে আবারও ভাগ দিতে হবে আমাদের 8 দ্বারা। এখন 8 5-এর চেয়ে বড়, তাহলে 5কে তো 8 দ্বারা ভাগ যায় না, তাহলে কয়বার যাবে আমাদের, 0 বার। ভাগ না গেলে 0 বার যাবে। তাহলে অবশিষ্ট কোনটা থাকবে, অবশিষ্ট বলেছিলাম এই যে যদি ভাগ না যায় তাহলে এখানে যেটা থাকে ওইটাই আমার অবশিষ্ট মান। তাহলে এখানে আমাদের আছে 5, তাহলে আমাদের অবশিষ্ট হচ্ছে 5। তো অক্টালে 375কে ভাগ করলে আমরা এটা পাচ্ছি। এখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের মান নেওয়ার নিয়ম কি ছিল, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের মান নেওয়ার নিয়ম ছিল হচ্ছে নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে, অর্থাৎ নিচেরটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ সংখ্যা এমএসবি, উপরেরটা কম গুরুত্বপূর্ণ সংখ্যা এলএসবি। তাহলে আমরা কত পাচ্ছি এখানে, অর্থাৎ 375 সমান আমরা পাচ্ছি হচ্ছে 567 নিচ থেকে, এটা হচ্ছে অক্টালে 567 অক্টালে পাচ্ছি। অনুরূপ এবার আমরা ভগ্নাংশেরটা করি, এই সাইডে লিখি আমরা ভগ্নাংশের ক্ষেত্রে। ভগ্নাংশের ক্ষেত্রে কি হয়, ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের আছে হচ্ছে 0.127। এটাকে আমাদের গুণ দিতে হবে কত দ্বারা, 8 দ্বারা। আমরা বাইনারিতে কত দ্বারা গুণ দিয়েছিলাম, বাইনারিতে 2 দ্বারা গুণ দিয়েছিলাম। যেহেতু এটা অক্টাল সংখ্যা তাহলে আমাদের 8 দ্বারা গুণ দিতে হবে। কারণ 127কে 8 দ্বারা গুণ করলে কত হয়, 127 গুণ 8 যদি আমরা গুণ করি তাহলে আমাদের দাঁড়ায় হচ্ছে 1016। 1016 যদি দাঁড়ায় তাহলে আমাদের 3 ঘর আগে দশমিক হবে, তার মানে দশমিক আমাদের 016, কারণ আমাদের 3 ঘর আগে দশমিক আছে। যদি 2 ঘর আগে দশমিক থাকতো তাহলে 2 ঘর আগেই নিতে হবে। যেহেতু আমাদের 127 অর্থাৎ 3 ঘর আগে দশমিক আছে, তাহলে আমরা 3 ঘর আগে দশমিক নিলাম। তাহলে 3 ঘর আগে যদি দশমিক দিই তাহলে আমার অবশিষ্ট কিন্তু 1, কিন্তু আমার দশমিকের বামে চলে আসছে, তাহলে 1 হবে আমাদের এই পারে। পরবর্তীতে এইটাকে আবার আমরা 8 দ্বারা গুণ করব, এবং এইটাও আমাদের গুণ করতে হবে যতক্ষণ না আমরা 0 পাচ্ছি ততক্ষণ পর্যন্ত। তাহলে এবার আমার গুণ যাচ্ছে হচ্ছে 16 সাথে, 16 সাথে গুণ যায় হচ্ছে 8। 16 সাথে গুণ করলে আমরা পাই 128। তাহলে 128 যদি হয় তাহলে দশমিক 128। এখন 128 যদি হয় তাহলে তো বামে আর কোনো সংখ্যা আসে না, তাহলে এখানে আমরা 0 লিখব এবং এর সাথে পুনরায় আবার 8 দ্বারা গুণ করব। যদি এটাকে আবার 8 দ্বারা গুণ করি, 128কে 128 গুণ যদি 8 দেই তাহলে আবার আসে হচ্ছে 1024। 1000 কত পাচ্ছি আমরা, 24 পাচ্ছি। তো 3 ঘর আগে যদি দশমিক দেই তাহলে 0.024 থাকছে, আর আমাদের বামে চলে আসছে 1। তো একে আবার পুনরায় 8 দ্বারা আমরা একটা গুণ করে দেখি কি আসে। এটা সম্ভবত 0 মিলবে না, আমরা দেখি গুণ করে। 24 তাকে আমরা 8 দ্বারা গুণ করি, 8 দ্বারা গুণ করলে আমরা পাই হচ্ছে 192। তাহলে দশমিক 192। তো বামে কিছু আসছে না, তাহলে এখানে আমরা বামে লিখব 0। এর পরবর্তীতে একে আরেক ধাপ আমরা গুণ করি 8 দ্বারা। কারণ এইটাকে যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলে কত থাকে আসলে, 192কে আমরা গুণ দিই যদি 8 দ্বারা তাহলে 1536 হয়। 1536, এখন 1536-এর 3 ঘর আগে দশমিক দিলে আমাদের দ্বারাই হচ্ছে 536, আর বামের দিকে আসে আমাদের হচ্ছে 1। তো আমরা দেখতে পাচ্ছি বারবার সংখ্যা কমছে বাড়ছে, তার মানে এটা 0 মিলানো সম্ভব না। তাহলে আমরা এটা মান নিয়ে নিব এখন। তো এটা উপর থেকে নিচের দিকে আসে, আমরা জানি দশমিক সংখ্যার ক্ষেত্রে আমরা কোন দিক থেকে নিতে পারি, উপর থেকে নিচের দিকে। তাহলে এইটা হচ্ছে এমএসবি আর এইটা হচ্ছে আমাদের এলএসবি, কম গুরুত্বপূর্ণ সংখ্যা। উপরেরটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ সংখ্যা, এটা হচ্ছে আমাদের কম গুরুত্বপূর্ণ সংখ্যা। তাহলে আমাদের দশমিক 127 এটা ছিল আমাদের দশমিক সংখ্যা। এটা সমান আমরা পাচ্ছি কত, 0.10101, এবং এরপরে কিন্তু আমাদের আরো মান হবে, এই জন্য আমরা কি দেবো, ডট 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 দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা। তাহলে আমাদের 375 দশমিক এর সমান আমরা কত পাচ্ছি, অতএব আমরা লিখতে পারি 375
75.127। এটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা ছিল, এটা সমান আমরা পাচ্ছি হচ্ছে 567 দশমিক কত 10101 দিয়ে ডট ডট ডট। এই হচ্ছে আমাদের অক্টাল সংখ্যার হিসাব। এটা হচ্ছে দশমিক থেকে অক্টালের নিয়ম। এটা দশমিক থেকে অক্টাল। আমাদের আরেকটা সংখ্যা পদ্ধতি আমরা যেতে পারবো, তাহলে সেটা হচ্ছে আমাদের দশমিক থেকে হেক্সাডেসিমাল। তাহলে আমরা এবার যাব দশমিক থেকে হেক্সাডেসিমালে যাব। হেক্সাডেসিমাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল। তো যদি দশমিক থেকে আমরা বাইনারি অক্টালে যেতে পারি, তাহলে আমরা হেক্সাডেসিমালেও যেতে পারবো। তো এবার আমরা যেহেতু হেক্সাডেসিমাল অনেক বড় সংখ্যা, আমরা একটু বড় মান ধরি। বড় মান ধরি, সাপোজ 4000, কত ধরা যায়, 4000, আচ্ছা 4065 দশমিক আমরা 2025 নিয়ে নিলাম। 2025 এটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা। আমাদের পরিণত করতে বলা হলো হেক্সাডেসিমালে 16তে। তাহলে আমাদের সেম আগের মতো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি হবে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা আগে বের করে নিই। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 4065, এটা পূর্ণ সংখ্যা। এইটাকে আমাদের ভাগ যাবে কত দ্বারা, ভাগ যাবে আমাদের 16 দ্বারা, প্রতিবারের মতো যত ভিত্তি তত দ্বারা ভাগ। তাহলে আমরা যদি 16 দ্বারা ভাগ দিই, তাহলে আমাদের 4065, এটাকে আমরা ভাগ দেব 16 দ্বারা। 16 দ্বারা ভাগ দিলে আমাদের ভাগ যায় হচ্ছে 254 বার। এখন 254 বার ভাগ গেলে আমাদের অবশিষ্ট কত থাকে, 254কে 16 দ্বারা গুণ করলে থাকে আমাদের 4064। তাহলে 4064 থেকে 4065 বাদ গেলে আমার অবশিষ্ট থাকে হচ্ছে 1। ওকে, পরবর্তীতে একে আবার 16 দ্বারা আমরা ভাগ দেব। 16 দ্বারা 254, 16 দ্বারা 254কে আমরা ভাগ দিই। 254 ভাগ 16 দ্বারা ভাগ দিলে আমাদের 15 বার ভাগ যাচ্ছে। হ্যাঁ, 15 বার যায়। 15 বার যদি যায়, তাহলে আমাদের কত থাকে, 16 গুণ 15, 240। 240 হচ্ছে আমাদের, তাহলে 254 থেকে 240 বাদ গেলে, 254 থেকে 240 বাদ গেলে আমাদের 14 থাকে। একটু মনোযোগ দেওয়ার বিষয় আছে এখানে। আমাদের বাদ গেলে আমাদের অবশিষ্ট থাকে 14। কিন্তু আমরা হেক্সাডেসিমালে এই 14 লিখতে পারবো না। হেক্সাডেসিমালে আমাদের 14 এর পরিবর্তে কত লিখতে হয়, হেক্সাডেসিমালে আমাদের 14 এর পরিবর্তে আমাদেরকে 10 এর জন্য যেহেতু এ, 11 এর জন্য বি, 12 এর জন্য সি, 13 এর জন্য ডি, 14 এর জন্য কি লিখতে হয়, ই। তাহলে আমরা এখানে 14 সংখ্যাটা রাখবো, কিন্তু পরবর্তীতে হিসাবের সময় আমরা 14 লিখবো না, কিন্তু এই ব্র্যাকেটে আমাকে ই দিয়ে দিতে হবে, অর্থাৎ এই 14 এর মান হচ্ছে ই। বোঝার সুবিধার্থে এটা আমি লিখে রাখলাম। এখানে 14 না লিখে সরাসরি ই লিখলেও হবে, তবে 14 লিখলে হবে না। 14 জায়গাতে আমি ই লিখবো, এই জন্য পাশে ই লিখে রাখলাম। এখন পরবর্তীতে এটাকে আবার 16 দ্বারা ভাগ যায়। এখন এখানে লক্ষণীয় বিষয়, এখানে আছে আমার 15 কিন্তু 16 ছোট, তার মানে 15 ভাগ যায় না 16 দ্বারা। তাহলে কতবার যাবে, 0 বার যাবে। 0 বার গেলে এখানে কত থাকে, আর 15 থাকে। কারণ 15 তো আমার হেক্সাডেসিমালে নেই। 15 মানে কত, হেক্সাডেসিমালে 15 মানে হচ্ছে এফ। হেক্সাডেসিমালে 15 মানে হচ্ছে এফ, তাহলে আমি এফ লিখে ফেললাম। তাহলে অতএব আমি এখানে কত পাচ্ছি, 4065। এটা হচ্ছে দশমিক সমান আমার হেক্সাডেসিমালে কত আসে, আমরা জানি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে মান নিতে হয়। তাহলে এইটা হচ্ছে এমএসবি, এটা হচ্ছে এলএসবি। সেটা যদি মান নেই আমরা, তাহলে আমরা এবার বললাম কি, আমি 15 লিখতে পারবো না, 14 লিখতে পারবো না, তাহলে আমাকে এই মানগুলো নিতে হবে। তাহলে আমার আসছে মান হচ্ছে এফ, তারপরে ই, তারপরে কত 1, এফ ই 1। এটা হচ্ছে হেক্সাডেসিমাল মান আসছে আমার, হেক্সাডেসিমাল মান দশমিক থেকে। এবার ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এই সাইডে হিসাব করি কি হয় আসলে। ভগ্নাংশের ক্ষেত্রে আমরা নিয়েছি কত, 0.2025, এটা নিয়েছি। কারণ এইটাকে আমরা কত দ্বারা গুণ দিব, 16 দ্বারা গুণ দিব। এটাকে 16 দ্বারা গুণ দিব। তাহলে 16 দ্বারা গুণ দিলে আসলে কত আসে, আমরা যদি 16 দ্বারা গুণ করি 2025কে, 2025 গুণ 16 দ্বারা গুণ করলে আমার 32,400 হয়। কত হয়, 32,400। একটু মনোযোগ দিও। তো 32,400 যদি হয়, তাহলে আমার এখানে 4 ঘর আগে দশমিক আছে। তো যদি 4 ঘর আগে দশমিক লিখি আমি, তাহলে দশমিকের পরে থাকছে আমার 2400, আর আগে চলে আসছে কত, আমার 3, এখানে আমার আসছে
3। এটাকে আমি আবার 16 দ্বারা গুণ দেব, আবার 16 দ্বারা গুণ। এইটাও যতক্ষণ না 0 হয় ততক্ষণ পর্যন্ত গুণ দিতে হবে। তাহলে আমার এখানে 2400, তার সাথে গুণ যাবে 16 দ্বারা। 2400কে 16 দ্বারা গুণ গেলে আমার থাকে হচ্ছে 38,400। 4 ঘর আগে দশমিক দিলে এটারও 3 থাকছে বামে, এবং 0.8400 থাকছে। একে আবার 16 দ্বারা গুণ দেবো আমরা। একে যদি আবার 16 দ্বারা গুণ দিই, তাহলে এখানে 8400, তাকে আমরা 16 দ্বারা যদি গুণ দিই, 16 দ্বারা গুণ দিলে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 1,34,400, 1,34,400 দাঁড়াচ্ছে আমাদের। তো যদি আমরা 4 ঘর আগে দশমিক দেই, তাহলে 13 আমার বামে চলে আসছে। এখানে একটু মনোযোগ দিও ভালোভাবে। তাহলে এখানে আমার দশমিকের পরে থাকছে 4400, 4,400, কিন্তু আমার 13 চলে আসছে বামে, অর্থাৎ এইখানে আসছে আমার 13। এখন 13 তো আমি হেক্সাডেসিমালি লিখতে পারবো না, 13 পরিবর্তে আমাকে কত লিখতে হবে? আমরা জানি আমাদের 10 এর মান হচ্ছে এ, 11 এর মান বি, 12 এর মান সি, 13 এর মান হচ্ছে ডি। তাহলে বোঝার সুবিধার্থে আমি এখানে 13 লিখতে পারি, কিন্তু আমাকে ব্র্যাকেটে ডি লিখে দিতে হবে, কেননা আমাকে হিসাবের সময় ডি লিখতে হবে, 13 আমি লিখতে পারবো না। তো এরপরে আমি আবার গুণ দেবো কত দ্বারা? 16 দ্বারা। দেখি আর দু একটা হিসাব করে কত দূর যায়, আসলে শূন্য মিলে কিনা। তো 2 দ্বারা যদি আমি গুণ দিই, তাহলে এখানে 4400, 4,400কে গুণ দেবো আমরা 16 দ্বারা। 16 দ্বারা যদি গুণ দিই আমরা, তাহলে আমরা পাই হচ্ছে 70,400। 70,000 যদি 400 পাই, তাহলে আমার 7 বামে চলে আসছে, এবং 0.0400 আসছে এখানে, 4 ঘর আগে যেহেতু দশমিক দিয়ে। তারপরে আবার আমরা গুণ করব 16 দ্বারা। এখন এইটাকে যদি আবার এক ধাপ 16 দ্বারা আমরা গুণ করি, তাহলে গুণ করলে আসলে কত হয়? 0.0400, সরি দশমিক দেওয়ার প্রয়োজন নাই, 400। 400কে গুণ দেবো আমরা 16 দ্বারা। 400কে 16 দ্বারা গুণ দিলে আমাদের মান দাঁড়ায় 6,400। তাহলে 0.6400। তো 4টাই আর সংখ্যা আছে, তাহলে বামে আমার কোনো সংখ্যা আসছে না, তাহলে বামের সংখ্যা আসে আমার 0। তারপরে আমাদের এখানে 16। তো আবার 16 দ্বারা গুণ, দেখি লাস্ট ধাপ। এইটা না মিললে আর আমরা আগাবো না। তো 6,400, তাকে আমরা গুণ দেবো 16 দ্বারা। 6,400কে 16 দ্বারা গুণ দিলে আবারও আসছে 1,24,000। 1,02,400 আসে। 1,02,400 আসলে দশমিক এখানে বসে, তাহলে দশমিকের আগে আসছে আমার 10। 10 তো আমরা লিখতে পারবো না, 10 মানে কত? 10 মানে হচ্ছে এ, 10 মানে এ, আর এখানে দশমিক কত? 2,400। তো মেবি 2,400 আমরা এর আগে পেয়েছিলাম। হ্যাঁ, 2,400 আমরা এই যে এখানে পেয়েছিলাম। তাহলে একই সংখ্যা আবার রিপিট হয়ে গেছে, তাহলে আমাদের আর আগানোর প্রয়োজন নেই। কারণ আমরা দেখতে পাচ্ছি আমরা শূন্য, কিন্তু এই যে এইখানে কিন্তু আমরা শূন্য মিলাতে পারছি না, বারবার সংখ্যা কিন্তু বাড়ছে কমছে, বাড়ছে কমছে। এবং আমরা এবার তো আগের সংখ্যায় ঘুরে পেয়ে গেছি, অর্থাৎ এই যে এখানে ছিল আমাদের 2,400 এখানে, এবং এখানে আমরা পেয়ে গেছি 2,400। এখন যদি আমি আবার এগুলো গুণ করি, তাহলে আবার এই সংখ্যাগুলোই আবার রিপিট হবে। তো এটা আমার বারবার রিপিট করার প্রয়োজন নেই। তাহলে আমি এই দশমিক সংখ্যা আমার মান নেওয়ার নিয়ম কি? ওপর থেকে নিচের দিকে। তাহলে ওপর থেকে আমি এই নিচের দিকে মানগুলো নিব, ওপর থেকে নিচের দিকে। তার মানে আমার ওপরেরটা হচ্ছে এমএসবি, এটা হচ্ছে এমএসবি, আর নিচে কি? নিচে হচ্ছে এল এস বি। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা হচ্ছে এখানে আমাদের দশমিক 2025, এটা পয়েন্ট 2025, এটা দশমিক সংখ্যা, এটা সমান আমরা পাচ্ছি কত? পয়েন্ট, যেহেতু আমাদের উপর থেকে নিতে হবে, তাহলে 2টা 3, তারপরে ডি আসছে 0.33 ডি, তারপরে কত আসছে? ডি এর পরে 70 এ, এবং এটা কিন্তু শেষ হয়নি, 0 পাইনি। তাহলে আমাকে কি করতে হবে? ডট ডট দিয়ে হেক্সাডেসিমাল লিখতে হবে, হেক্সাডেসিমাল লিখতে হবে। হিসাবগুলো আমি একটু ক্লিয়ার করে দিই। এইগুলো ছিল আমার হিসাবের আমার প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? আমাদের এখন ছিল হচ্ছে আমাদের সংখ্যা কত? অতএব আমাদের সংখ্যা ছিল 4,065.2025। এটা ছিল আমাদের হচ্ছে দশমিক সংখ্যা। এটা সমান আমরা কত পাইলাম? এটা সমান আমরা পেয়েছি হচ্ছে FE1 পয়েন্টের জায়গায় থাকলো, এবং পয়েন্টের পরে যেটা পেয়েছি 33D70A, তারপরে ডট 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 চলবে। এটা হচ্ছে আমাদের 16, এটা অ্যান্সার, এটা আমরা পেয়েছি।
তো আশা করি তোমরা সংখ্যাগুলো বুঝেছো যে আসলে দশমিক থেকে কিভাবে বাইনারিতে যাইতে হয়, দশমিক থেকে কিভাবে বাইনারিতে যেতে হয়, দশমিক থেকে কিভাবে অক্টালে যেতে হয়, এবং দশমিক থেকে কিভাবে হেক্সাডেসিমেলে যেতে হয়। তো দশমিক থেকে আমরা বাকি যে 3টা সংখ্যা অর্থাৎ বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল সবগুলোতে যাওয়া শিখলাম। পরবর্তী ভিডিওতে আমরা বাইনারি থেকে দশমিকে, হেক্সাডেসিমেল, অক্টাল থেকে দশমিকে এবং হেক্সাডেসিমেল থেকে দশমিকে কিভাবে আসতে হয় এইগুলো শিখবো। তো ভিডিওগুলো যদি না বুঝে থাকো আরেকবার সুন্দরভাবে দেখো, তারপরেও না বুঝলে কমেন্ট সেকশনে জানাও। যে টপিকসটা বুঝবে না ওইটা নিয়ে আবার পুনরায় আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য।